আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ট্রাইব্যুনালে তদন্ত শেষে শিগগিরই শেখ হাসিনার বিচার শুরু হবে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা। বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি। বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে শহর গ্রামে সমান লোডশেডিং দেওয়ার পরিকল্পনা। দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবিতে বিএনপি ও বিজেপির ঐকমত্য। যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো প্রকাশের আহ্বান। দুই উপদেষ্টার এপিএস ও পিওদের দুর্নীতির বিষয়ে দুদকের তদন্ত শুরু। সরকারের ভেতরে দুর্নীতির প্রতিবাদে যুব অধিকার পরিষদের মার্চ টু দুদক কর্মসূচি। এবং চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। ভুল শুধরে জয় ফেরার লক্ষ্যে টাইগাররা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ট্রাইব্যুনালের তদন্ত শেষে গণহত্যার দায়ে শিগগিরই শেখ হাসিনার বিচার শুরু হবে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা সম্মেলনের এক ফাঁকে আল জাজিরাকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। গণমাধ্যমটিতে রোববার প্রচার হয় প্রধান উপদেষ্টার সেই সাক্ষাৎকারটি। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিচার নিয়ে কথা বলেন। They published a whole report. The legal system is now functioning to bring them to trial. So the trial thing will start very soon, probably at the end of this month or the beginning of next month. পতিত আওয়ামী লীগ সরকার গণহত্যা, গুম, খুনসহ যেসব অপরাধ ঘটিয়েছে তার প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে। চলতি মাসের শেষে বা আগামী মাসের প্রথম দিকে শুরু হতে পারে শেখ হাসিনার বিচার। ভারত তাকে আশ্রয় দিয়েছে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের তেমন আপত্তি নেই। তবে সেখানে বসে তিনি কোনো ধরনের বক্তব্য দিতে পারবেন না, কারণ এতে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। But definitely while she is here she should not be talking because it creates a lot of problem for us. She is giving speeches to incite people inside of Bangladesh and we have to suffer from that. প্রধান উপদেষ্টা বলেন, নির্দিষ্ট সময়ে নির্বাচন করাই তার লক্ষ্য। জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই সংস্কার কার্যক্রম চূড়ান্ত করা হবে। We have appointed 15 reform commissions, each on one subject, on the constitution reform, election reform, civil administration reform, judiciary reform. So there are 15 of them. So they are coming up with their recommendations now. We are receiving the recommendations and they are handing over. Our job is to see how many of these recommendations are acceptable by people. So we want to do that, creating by a new commission. It's a consensus building commission. That commission goes with the recommendations to the political parties, asking them the question, which one you agree, which one you disagree, which one you partially agree, etc., in a kind of a spreadsheet. So ultimate goal. সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম এজেন্ডা। সংস্কারের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল যদি রাজি হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী জুনের মধ্যেই নির্বাচন হবে। এর বাইরে একদিনও সময় নেবে না অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া বা না নেয়া দলটির সিদ্ধান্ত নির্বাচন কমিশন ও অন্যান্য দলের উপর। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। গরমে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করতে না পারলে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে বলেও জানান তিনি।
আমিনবাজার গোপালগঞ্জের জাতীয় গ্রিড লাইনের বিপর্যয়ে নাশকতা ছিল কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি সার্বিক বিষয় তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আমিনবাজার গোপালগঞ্জ সঞ্চালন লাইনে বিচ্যুতি হওয়ায় শনিবার জাতীয় গ্রিড বিপর্যয় হয়। এতে খুলনা ও বরিশাল বিভাগের প্রায় সব জেলায় একসাথে বিদ্যুৎ চলে যায়। বন্ধ হয়ে যায় রামপাল ও পায়রাসহ ২,২৭৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৭টি বিদ্যুৎ কেন্দ্র। দুর্ভোগে পড়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার বিদ্যুৎ গ্রাহক। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে সচিবালয়ে জানান বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা। বিষয়টাকে তদন্ত করার জন্য আমরা বুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর আব্দুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে এটা কমিটি করেছি। আমরা গ্রিড স্টেবিলিটি নিয়ে আপনাদের মতো আমরাও কনসার্ন। গরমে বিদ্যুতের লোডশেডিং সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রয়োজনে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়ানো হবে। আরও 2 কার্গো LNG আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই সভায় তো বলছি সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর এরিয়ার মধ্যে, এবং এটা আমি আজকের থেকে পার্সোনালি মনিটর করব। বৈদ্যুতিক ত্রুটির কারণে শনিবার মেট্রো রেল দীর্ঘ সময় বন্ধ ছিল। কারণ অনুসন্ধানে কমিটি করা হয়েছে। এখন থেকে মেট্রো রেলে কোনো ত্রুটি দেখা দিলে 10-15 মিনিটের মধ্যে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। সারতে 5 মিনিট লাগছে, কিন্তু লোক যেতে 1.5 ঘন্টা লাগছে। 15 মিনিটের মধ্যে রেসপন্স করতে পারতে হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সংস্কার নিয়ে জাতীয় সনদ তৈরি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া উচিত বলে মনে করছে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। গুলশান কার্যালয়ে 2 দলের বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবাই ঐক্যমতে পৌঁছেছে, এমন সংস্কারগুলো করে বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। রাহুল রায় রিপোর্ট। নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতেই সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি। বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে এরই মধ্যে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক হয়েছে। রোববার বিকেলে বৈঠক হলো বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সঙ্গে। বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, সংস্কার আর নির্বাচন নিয়ে ঐক্যমতে পৌঁছেছেন তারা। সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে, সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে। কারণ জনসম্পৃক্ত কোনো সংস্কার আগামী সরকার যদি ছুড়ে ফেলে দেয় তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। কিন্তু সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায়, এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব, বিকজ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কারগুলি দিয়ে দিয়েছে, ওনারা শুধু এগুলি কাটশট করে তারা বলে দিবে যে কোন কোন ব্যাপারে ওনারা একমত হয়েছে, আর যেগুলিতে একমত হয়নি সেগুলি তো আর নেগোসিয়েশন করার সুযোগ নাই। দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপির মতামত তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতিকে জানান কোথাও ঐক্যমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। সুতরাং আজকে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে নির্বাচনী রোডম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় সৃষ্টি হচ্ছে, জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হচ্ছে, এটা গণতন্ত্রের, আগামী দিনের গণতন্ত্রের জন্য, নির্বাচনের প্রক্রিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে। বিএনপি ও বিজেপি 2 দলই মনে করে, নির্বাচিত সরকার আসলে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই দেশে স্থিতিশীলতা আসবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট জারির বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। সিটি নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফল বাতিল চেয়ে 2020 সালের 3রা মার্চ মামলা করেছিলেন ইশরাক হোসেন। সেই মামলায় গত 27 মার্চ ডিএসসিসি নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন আদালত। রায়ে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়।
দুই উপদেষ্টার একজন এপিএস এবং দুই পিওর দুর্নীতি তদন্তে মার্চ টু দুদক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। দুই উপদেষ্টার এপিএসদের অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন ইতিমধ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক। বিস্তারিত রোকসানা আমিনের রিপোর্টে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। একই অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। সরকারের অভ্যন্তরে এমন অবাধ দুর্নীতির প্রতিবাদে দুপুর 12টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। প্রতিবাদ পরবর্তী সংগঠনটির একটি প্রতিনিধি দল দুদক চেয়ারম্যানের সাথে দেখা করে আগামী 15 দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ও গ্রেপ্তারের দাবি জানান। আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। বিকেলে প্রেস ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানিয়েছেন দুই উপদেষ্টার এপিএস এর দুর্নীতির অভিযোগ আমলে নিয়েছেন তারা। এই বিষয়টা আপনারা উপস্থাপন করেছেন, এই বিষয়ে আমাদের নজরে এসেছে এবং আমরা এই বিষয়ে কাজ করছি এবং দমন কমিশন এই জাতীয় যে কোনো ধরনের অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে এবং আমরা এই নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে। 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 40 কোটির বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ এনে ময়মনসিংহ 11 আসনের এমপি কাজিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সাথে তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় সংস্থাটি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেট সিরিজ 2025। চট্টগ্রামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট। বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। জিম্বাবুয়ানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরুর আগে টেকনিক্যাল নানা কথা বললেও হেড কোচ ফিল সিমন্স ভালো করেই জানান সিরিজে 1-0-তে পিছিয়ে থাকায় এই টেস্টে জয় পাওয়া কতটা গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। 2 ম্যাচের টেস্ট সিরিজে হোস্ট বাংলাদেশের বিপক্ষে 1-0-তে এগিয়ে জিম্বাবুয়ে। সিরিজ বাঁচাতে মরিয়া শান্ত মিরাজদের লক্ষ্য স্কোরবোর্ডে বড় সংগ্রহ তুলে সফরকারীদের চাপে রাখা। নেট প্র্যাকটিসে নিজেরাই নিজেদের দিয়েছেন অনুপ্রেরণা। মুমিনুল জাকেররা ধারাবাহিক পারফর্ম করলেও ওপেনিংয়ের পুরনো সমস্যা ভোগাচ্ছে টাইগারদের। স্কোয়াডে এনামুল বিজয়ের অন্তর্ভুক্তি সমস্যার সমাধান হবে কিনা সেটা দেখার অপেক্ষায় টাইগার ভক্তরা। ফর্মে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকও। বাড়তি ব্যাটসম্যানের চাইতে 5 বোলার নিয়েই টেস্ট জেতার পরিকল্পনা হেড কোচের। পূর্ণ শক্তি কাজে লাগাতে ম্যাচের আগের দিন বিশ্রামে রাখা হয় টাইগার পেসারদের। সিলেটে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, সবাইকে বলেছি এখন থেকে আমাদের উন্নতি করতে হবে, আরও অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে হবে। যেহেতু 4 দিনের ক্রিকেট, এখানে খুব একটা খেলা হয় না, তাই ডিপিএল এর পারফরমেন্স দিয়েই এনামুল বিজয়কে আনা হয়েছে ওপেনিংয়ের খরা কাটাতে। ফুরফুরে মেজাজে আছে ক্রেইগ আরভিনের জিম্বাবুয়ে। শক্তিশালী পেস অ্যাটাক দিয়ে চট্টগ্রাম টেস্টেও দাপট দেখাতে চায় মুজারাবানিরা। সবশেষ 2011 সালে বাংলাদেশের বিপক্ষে 1 ম্যাচের সিরিজ জিতেছিল জিম্বাবুয়ানরা। ট্রফি জিতে 14 বছর পর সেই উপলক্ষ আবারও ফিরিয়ে আনতে চায় সফরকারীরা। আমরা একটি প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি এবং ধীরে ধীরে সেই ধারাবাহিক পরিকল্পনার সুফল পাচ্ছি। নতুন উইকেট কন্ডিশনেও কিছুটা পার্থক্য আছে, প্রয়োজনে একাদশে পরিবর্তন তো আসতেই পারে। সিলেটের মতো বৃষ্টির বাগড়া না থাকায় চট্টগ্রামে অনুশীলনের ঘাটতি হয়নি কারো। তবে আবহাওয়ার পূর্বাভাসে ম্যাচের দ্বিতীয় দিনের শেষ দিকে ও তৃতীয় দিন রয়েছে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। অধারাবাহিক পারফরমেন্স এবং বড় স্কোর করতে না পারা সাদা পোশাকে যেন বড় দুর্বলতা বাংলাদেশের। সাগরিকা পারের উইকেটে সেটাই এখন কাটিয়ে উঠতে চায় শান্ত, মিরাজ, মুমিনুল, জাকেররা। ওদিকে মাসাকাজ্জাস, শন উইলিয়াম এবং বেনেটের মতো ব্যাটারদের রুখে দিতে টাইগার বোলারদেরও দেখাতে হবে বাড়তি দক্ষতা। আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি।
বিরতির পর আবারও অবনশন। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় প্রাণহানির ঘটনায় ভারত পাকিস্তান উত্তেজনা চরমে। এই ঘটনায় ভারতীয়দের বিপক্ষে লন্ডনে পাকিস্তানের হাইকমিশনে হামলার অভিযোগ উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পেহেলগামে হামলার পেছনে থাকা সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি দেয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পেহেলগাম হত্যাকাণ্ডে সঠিক তদন্ত হোক, ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের খেলা খেলছে। এই উত্তেজনার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছেই। একে অপরের প্রতি দোষারোপের সঙ্গে উভয় দিচ্ছে সামরিক শক্তির হুমকি। এই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যেও। যুক্তরাজ্যে পাকিস্তানি হাইকমিশনে ভারতীয়দের বিপক্ষে হামলার অভিযোগও উঠেছে। এর আগে হাইকমিশনের সামনে বিক্ষোভ করে ভারতীয়রা, জবাবে পাকিস্তানিরাও পাল্টা বিক্ষোভ করে। পেহেলগামে হামলার ছবি দেখে প্রত্যেক ভারতীয় রক্ত ফুটছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক রেডিও অনুষ্ঠানে তিনি বলেন, হামলার পেছনে থাকা সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি হবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পেহেলগামে হত্যাকাণ্ডে সঠিক তদন্ত হোক, ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের খেলা খেলছে। এই উত্তেজনার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তারা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের সংবাদ সংস্থা ANI জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানকে কিভাবে জবাব দেওয়া হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে ওই আলোচনার কোনো তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। পাকিস্তানের এক মন্ত্রী বলেছেন, ভারতের দিকে 130টি পারমাণবিক অস্ত্র তাক করা রয়েছে। উত্তেজনার মধ্যে গত 3 দিন রাতের বেলায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এছাড়া কাশ্মীরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ কিছু বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা। সুব্রত গাইন, চ্যানেল আই। বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় কোনো সমস্যা হয়নি। সন্ধ্যায় সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 60 টন পণ্য স্পেনে পরিবহনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট উদ্বোধন শেষে উপদেষ্টা একথা বলেন। তিনি জানান, সিলেটের পর শিগগিরই চট্টগ্রাম বিমানবন্দরেও কার্গো ফ্লাইট চালু হবে। অনুষ্ঠানে মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সহ সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশের কর্মকর্তারা সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ইনশাল্লাহ আমরা ট্রান্সশিপমেন্টের যে বাতিলের যে সমস্যা কোনোটাই হয়নি। আপনারা নিজেরাও দেখেছেন যে যেটা ধারণা করা হয়েছিল যে আমাদের রপ্তানি বাণিজ্যে একটা ব্যাপক প্রভাব আসবে, প্রভাব ইজ 0। অ্যান্ড আমরা মনে করছি যে আমাদের পূর্বে যে খরচ ছিল, আমরা সিভিল এভিয়েশন এবং আমাদের মন্ত্রণালয় সকলে মিলে, যেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি, সরকার, জ্বালানি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়, আমরা আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টায় ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা আমাদের পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব। আমরা মনে করি এর মাধ্যমে আমাদের কৃষিজ পণ্য এবং আমাদের শিল্প পণ্য, গার্মেন্টস পণ্য, এই দুইটার ব্যবসায়িক প্রবৃদ্ধি আসবে। এবারে কৃষি সংবাদ। মেহেরপুর জেলায় এবার গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবছর ব্লাস্ট রোগ না হওয়ায় চাষিরা গম চাষ করে ভালো ফলন পেয়েছেন। ফলনের পাশাপাশি বর্তমান বাজার দরেও খুশি তারা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুর জেলায় এবার গম চাষ হয়েছে 13,030 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 56,580 মেট্রিক টন। ইতোমধ্যে চাষিরা গম কাটা মাড়াই করে ঘরে তুলেছে। এবছর গমে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব না থাকায় চাষিরা গমের ফলন ভালো পেয়েছেন। বাড়ির 33 গমটা এবছরে কিংবা গত বছরেও ভালো হয়েছিল। আমরা বাড়ির 33 গমটা রোগ বালাই কম। ব্লাস্ট রোগে অন্য বছরে গম ভালো হয় না,
এবছরে ওই রোগটা নাই, এবার গমে ভালো ফলন হয়েছে। বিঘা প্রতি 15 থেকে 18 মণ পর্যন্ত গমের ফলন পেয়েছেন চাষিরা। 1 বিঘা জমিতে আপনার 18 থেকে 20 পর্যন্ত ফলন হচ্ছে আমাদের। এবার গমটা ভালো হয়েছে আবহাওয়ার কারণে, এবারকার আবহাওয়াটা খুব ভালো, গমের ফলনটা মোটামুটি ভালোই হয়েছে। এবছর গম উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলছে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা আমাদের অর্জিত হয়েছে এবং চাষিরা এই মুহূর্তে গমের বাজার মূল্য ভালো আছে, চাষিরা লাভবান হবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে আমাদের মেহেরপুর জেলা হয়তো কিছুটা জাতীয় এই গম এর উৎপাদনের ক্ষেত্রে বা গম সরবরাহের ক্ষেত্রে অবদান রাখতে হবে বলে আমি মনে করি। গম বিক্রি করে খরচ বাদে 10 থেকে 12,000 টাকা লাভ করেছে চাষিরা। পাশাপাশি গমের বাজার দরেও খুশি তারা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। শহুরে যান্ত্রিক জীবনে অভ্যস্ত অধিকাংশ শিশুই নদীর জীবন্ত সত্তার সাথে অপরিচিত। নদী যে শুধু জলধারা নয়, জীবন, অর্থনীতি ও সংস্কৃতির অন্যতম ভিত্তি, সেই চেতনাবোধেও যেন আজ ম্রিয়মাণ। তাই শরীয়তপুর 92 ফাউন্ডেশন ও মৌচাকের আড্ডার যৌথ উদ্যোগে নতুন প্রজন্মকে নিয়ে পদ্মা মেঘনায় অনুষ্ঠিত হয় মিলন মেলা। নতুন প্রজন্মের মাঝে নদী রক্ষায় সচেতনতা তৈরি করতেই এমন ব্যতিক্রমী আয়োজন। শরীয়তপুর প্রতিনিধি এস এ মুজিবুর রহমানের রিপোর্ট। সভ্যতার গোড়াপত্তন হয়েছিল নদী ঘিরেই। ফসল উৎপাদন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল নদ নদী। সময়ের পরিক্রমায় মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে অনেক নদী, কোনোটা আবার মৃতপ্রায়। এমন পরিস্থিতিতে নদী রক্ষার বার্তা ছড়াতে পদ্মা মেঘনায় নদী আড্ডার আয়োজন। খোলা আকাশ আর বহতা নদীর জল তরঙ্গের তালে আনন্দ উল্লাসে মেতে ওঠে সব বয়সী মানুষ। আমি কখনো এত বড় নদী দেখি নাই, আজকে আমি এই প্রোগ্রামের মাধ্যমে পদ্মা আর মেঘনা দেখলাম। তো নদীকে দেখতে, নদীর আবহাওয়াকে আমি নিতে এই নদীতে আমি ঘুরতে এসেছি। আবর্জনা না ফেললে, নদীর সব সম্পদ রক্ষা করলে আমাদের দেশ রক্ষা পাবে। এই নদী ভরাট করে ফেললে আমাদের লাস্ট প্রজন্মরা নদী সম্পর্কে কিছু জানতে পারবে না, দেখতে পারবে না। নদী বাঁচাও, দেশ বাঁচাও। নদী বাঁচলে দেশ বাঁচবে। আর নদী যেভাবে ভরাট হচ্ছে, এভাবে আমাদের প্রজন্ম কিভাবে যে নদী চিনবে, সেটাই এখন দেখার বিষয়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে নদী প্রেমে উদ্বুদ্ধ করতেই ব্যতিক্রমী এই উদ্যোগ। আমাদের ছেলেমেয়েরা অনেকেই নদী চেনে না, তাদেরকে নদী চিনানোর জন্যই আজকে আমাদের এই আয়োজন। নদী সংরক্ষণের জন্য আমাদের আজকের বন্ধুদের এই নদী আড্ডার আয়োজন। সুস্থ, সুরক্ষা এবং পরবর্তী প্রজন্মকে নদীকে চেনানোর জন্যই আমাদের এই বন্ধুদের আজকের এই মিলন মেলা। ভিন্নধর্মী এই আয়োজন নদীভিত্তিক, বহুমাত্রিক ও বৈচিত্র্যময় জীবন জীবিকা সম্পর্কে জানতে সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যদি আমরা এইভাবে সকলে দায়িত্ব নিয়ে নদীর ব্যাপারে সচেতন হই, তাহলে হয়তো নদীকে সুন্দর ও সুন্দরভাবে রক্ষা করতে পারবো। সভ্যতা ও প্রাণ প্রকৃতি টিকিয়ে রাখতে নদী রক্ষা অপরিহার্য বলছেন পরিবেশবিদরা। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে খেলার খবর। টাটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। ট্রাইব্যুনালে তদন্ত শেষে শিগগিরই শেখ হাসিনার বিচার শুরু হবে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা। বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি। বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে শহর গ্রামে সমান লোডশেডিং দেওয়ার পরিকল্পনা। দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবিতে বিএনপি ও বিজেপির ঐকমত্য। যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো প্রকাশের আহ্বান। দুই উপদেষ্টার এপিএস ও পিওদের দুর্নীতির বিষয়ে দুদকে তদন্ত শুরু। সরকারের ভেতরের দুর্নীতির প্রতিবাদে যুব অধিকার পরিষদের মার্চ টু দুদক কর্মসূচি। এবং চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। ভুল শুধরে জয় ফেরার লক্ষ্যে টাইগাররা।
দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ওজন পার্কে